পরদিন সকাল ৮টা বাজেই শ্রাবণ চলে যাবার জন্য বায়না উঠালেন। আমি তখন সবে হাতমুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছি। শ্রাবণ এসে বললেন, হৃদি রেডি হয়ে নাও, আমরা এখনই বেরোব। কি ব্যাপার? কাল রাতের অপমান কি উনি ভুলে গেছেন? গত রাতের ঘটনার পর তো ওনার মতো আত্মবাদী দাম্ভিক ব্যক্তির কাছ থেকে এমন স্বাভাবিক ব্যবহার আশা করা যায় না। উনি নিজে যেহেতু স্বাভাবিক আছেন তাই আমি আর ব্যাপারটাকে ঘাটালাম না। আমিও অবিকৃতভাবেই বললাম, আমি যাব না। উনি সহসা আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার কথার অবাধ্য হয়েছি বলে কি মারবেন এখন? আমি কয়েক কদম পিছিয়ে গেলাম। উনি আকস্মাৎ দ্রুত পায়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওখানেই জমে গেলাম। শ্রাবণ ওভাবেই জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এত দিন ধরে রাগ করে থাকতে হয় না বউ। গতকাল রাতে এত করে বললাম আমার সাথে যেতে, শুনলে না কেন? সত্যিই অনেক জরুরি কথা ছিল। আমি কখনো ওনাকে এত নরম গলায় কথা বলতে শুনিনি। যার পর নাই অবাক হলাম। কথা শেষ করে শ্রাবণ আচমকাই আমার কপালে চুমু খেলেন। এরপর হেসে বললেন, থাক, বাড়িতে ফিরেই না হয় বলবো সব। এখন ফাস্ট রেডি হয়ে নাও তো। মা, শ্রেয়া তোমার পথ চেয়ে বসে আছে। সকাল থেকে 3বার ফোন করে জিজ্ঞেস করে ফেলেছে আমরা কখন ফিরছি। শ্রাবণ চলে গেলেন, কিন্তু আমি ঘোরগ্রস্তের মতো পাথরের মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার সংবিত ফিরল রিহার ডাকে। কি ভাবছিস? ফিরে যাবি ওনার কাছে? আমি চমকে উঠলাম। ইম্পসিবল, কখনোই না। টেবিলে নাস্তা খেতে বসেছি। শ্রাবণের খাবার মা রিহাকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দিয়েছে। সে একা রুমে বসেই খাক। রিহা খাবার দিয়ে এসে বলল, এই দেখ আপু। তাকিয়ে দেখলাম ওর হাতে 2টো ক্যাডবেরি। জিজ্ঞেস করলাম, কে দিয়েছে? রিহা বিরক্তি নিয়ে বলল, তোর সো কোল্ড হাজবেন্ড। অসহ্য। আমি হেসে বললাম, এতই যখন অসহ্য তাহলে নিলি কেন? রিহা রেগে বলল, নেব না তো কি করব? পরক্ষণেই রাগ মাখা মুখটাকে হাসি মুখে রূপান্তরিত করে ফেলল, ক্যাডবেরি যে আমার জীবন। শয়তান। রিহা আবার বলল, তোর হাজবেন্ড তোকে যেতে বলেছে ও ঘরে। তোকে ছাড়া নাকি খাবে না? আমি বিতৃষ্ণা নিয়ে বললাম, বারবার তোর হাজবেন্ড করবি না তো। না খেলে না খাক, আমার তাতে কি যায় আসে। বাবা টেবিলে এসে বসলেন। রিহা, আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে। অকারণেই বসেছিলাম। বাবা মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, আমার মায়েরা খেয়েছে? আমরা দুজনেই মাথা নেড়ে হ্যাঁ বললাম। শ্রাবণ সত্যিই খাবার ছুঁয়েও দেখেননি। রিহা প্লেট আনতে ও ঘরে গিয়ে দেখে খাবার অমনিই পড়ে আছে। রিহাকে দেখে শ্রাবণ জিজ্ঞেস করেন, তোমার বোনকে বলেছিলে রিহা? রিহা বলে, হ্যাঁ। আপু আসবে না? শুনে শ্রাবণ রিহাকে বলেন, খাবারগুলো নিয়ে যেতে। সে খাবে না। রিহা এসে এসব জানালো আমাকে। এরপর জিজ্ঞেস করল, লোকটা এমন করছে কেন রে আপু? জানি না। বলতেই দেখলাম শ্রাবণ এদিকেই আসছেন। রিহা ওনাকে আসতে দেখে বলল, দেখ আপু, তোকে খুঁজতে শেষমেশ এ ঘরেও এসে পড়ল। একদম ফর্মাল ড্রেসআপে হাজির হয়েছেন তিনি। নিশ্চয়ই এসে এখন আমাকে আদেশ করবে, বাসায় চলো। বলতে না বলতেই উনি বলে উঠলেন, চলো হৃদি। তখনই দেবদূতের মতো বাবা এলেন। উচ্ছল কণ্ঠে শ্রাবণকে বললেন, এই গরিবের ঘরে একদিন থাকলে সেজন্যে আমি আর হৃদির মা দুজনেই খুব খুশি হয়েছি। শ্রাবণ বলতে নিলেন, আমিও খুশি হয়েছি বা। কিন্তু বাবা তাকে মাঝপথেই থামিয়ে দিল। না, এবার তুমি আসতে পারো বাবা। শ্রাবণ হয়তো কিছু বুঝতে পারলেন না। বললেন, আপনার কথা আমি ঠিক বুঝলাম না বাবা।
বাবা নম্র অথচ শীতল গলায় বললেন, হৃদি আর কখনো ও বাড়িতে যাবে না। শ্রাবণ একবার আমার দিকে তাকিয়ে পুনরায় বাবার দিকে তাকালেন। দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো ভুল করেছি? বাবা শ্রাবণের প্রশ্নের জবাব দিল না। হয়তো প্রয়োজন বোধ করলেন না দেওয়ার। শ্রাবণ আবার বললেন, বাবা, আমি সত্যিই বুঝতে পারছি না কি দোষ করেছি। তবুও বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মা আমাদের অপেক্ষায় বসে আছে, আমাদের যেতে দিন। বাবা এবার রূঢ় হলেন, হৃদি তোমার সঙ্গে যাবে না। তুমি নিজে যেতে পারো। শ্রাবণ হঠাৎ একরোখা কণ্ঠে বলে উঠলেন, আমি আমার স্ত্রীকে না নিয়ে এক পাও নড়ব না এ বাড়ি থেকে। বাবা বিরক্তি প্রকাশ করে বললেন, হৃদি নিজেই যেতে চায় না তোমার সঙ্গে। তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো। শ্রাবণ আমার দিকে দৃষ্টিপাত করে অত্যন্ত মোলায়েম গলায় বললেন, আমার সঙ্গে যাবে না হৃদি। আমি না সূচক মাথা ঝাঁকালাম। এটাই আমার জন্য কাল হল। শ্রাবণ বাবার সামনেই ঘরের কোণে রাখা লোহার টুলটা তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে শোকেসের দিকে ছুঁড়ে মারলেন। টুলটা শোকেসের কাঁচ ভেঙেই ক্ষান্ত হল না। ভেতরে সাজিয়ে রাখা কাচের কাপ, পিরিচ, প্লেটসহ সবকিছু গুড়িয়ে দিল। অক্ষত রইল মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস। আমার চোখ ফেটে জল চলে এল। আমরা নিম্ন মধ্যবিত্ত। মায়ের বহুদিনের শখ ছিল একটা শোকেসের। বাবা গত বছর বহু কষ্টে মায়ের সে শখ পূরণ করতে পেরেছেন। আজকে এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। অমানুষটা সব শেষ করে দিল। একটাবার ভাবল না আমাদের পরিবার যে তাদের মতো ধনী নয়। একটাবার চিন্তা করল না তার মতো আজ একটা নষ্ট করলাম তো কাল তিনটা হাজির হবে এমনটা যে আমার বাবার সামর্থ্য না। শ্রাবণ অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কিন্তু তাকানোর সাথে সাথেই সে দৃষ্টি পরিবর্তিত হল অনুতাপে। হয়তো আমার চোখের জল দেখেই। তবে এখানে আর দাঁড়িয়ে থাকলেন না। বরাবরের মতো গটগট করে হেঁটে চলে গেলেন অগ্নিশর্মা হয়ে। আমি ভেবেছিলাম হয়তো ওখানেই সব শেষ হয়ে গেছে। প্রখর দাম্ভিকতায় ভোগা শ্রাবণ আর কখনো আমাকে ফিরিয়ে নেবার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বিকেলেই তিনি আমার শাশুড়ি মাকে নিয়ে এ বাড়িতে এলেন। মা আর পাঁচটা সাধারণ মেহমানদের মতোই আপ্যায়ন করল আমার শাশুড়ি মাকে। এই ফাঁকে রিহা গিয়ে বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে এল। আমার শাশুড়ি মা আমার বাবা মায়ের সঙ্গে আলোচনায় বসলেন। কেন তারা তাদের মেয়েকে তাদের জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়ি পাঠায়নি। বাবা তবু বিচলিত হলেন না। ঠান্ডা মাথায় সব কথা বলতে লাগলেন। দেখুন আপা, আপনি আর আপনার মেয়ে অত্যন্ত ভালো মানুষ। আপনাকে আমি মন থেকেই শ্রদ্ধা করি। কিন্তু আপনার ছেলে মোটেও আপনাদের মতো নয়। সে অতি জঘন্য রকমের খারাপ একজন মানুষ। আমি যদি আগে ঘুণাক্ষরেও টের পেতাম তাহলে কখনোই অমন ছেলের কাছে আমার মেয়েটাকে তুলে দিতাম না। নিজের ছেলের সম্বন্ধে ছেলের শ্বশুরের নেতিবাচক মনোভাব দেখেও মা রাগ করলেন না। মুখের মুচকি হাসি বজায় রেখেই বললেন, ভাই, আপনি যদি আমার ছেলের অপরাধটা একটু খুলে বলতেন। বাবা বললেন, আপনার ছেলের অপরাধ হচ্ছে সে প্রচণ্ড বদমেজাজি আর রাগী প্রকৃতির মানুষ। বিয়ের দিনই সে সকলের সামনে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চড় মেরেছে। শুধু তাই নয়, আজ সকালে হৃদি তার সঙ্গে যাবে না বলে ও ঘরের শোকেস ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহূর্তেই আমার শাশুড়ি মায়ের হাসি মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি হয়তো ভাবতেই পারেননি ছেলের শ্বশুরের কাছ থেকে ছেলের নামে এসব কথা শুনবেন। শ্রাবণ চেয়ারগুলোর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। উনি উঠে দাঁড়িয়ে শ্রাবণের সামনে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, তুই হৃদিকে চড় মেরেছিলি? শ্রাবণ শান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। মা তৎক্ষণাৎ শরীরের সমস্ত শক্তি এক করে শ্রাবণের গালে চড় বসিয়ে দিল। শ্রাবণ লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেললেন।
মা আবার জিজ্ঞেস করলেন, হৃদিদের শোকেস ভেঙেছিস? শ্রাবণ সামান্য তাকিয়ে অতি নিম্ন স্বরে বললেন, হ্যাঁ। মা পুনরায় শ্রাবণকে চড় মারলেন। শ্রাবণের কি হলো জানি না, উনি পাগলের মতো আমার সামনে ছুটে এলেন। প্রায় থাবা দিয়ে আমার দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নিলেন। প্রলাপের মতো বললেন, এবার আমার সঙ্গে যাবে তো হৃদি? আমার শাশুড়ি মা বাবার সামনে হাতজোড় করে বললেন, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি ভাই, পারলে আমাদের মাফ করবেন। বাবা অতি ব্যস্ত হয়ে বললেন, ওভাবে বলবেন না আপা, এতে তো আপনার কোনো দোষ নেই, আপনি কেন এভাবে হাতজোড় করছেন? মা ঝটকা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে শ্রাবণকে বললেন, তুই কোনো অধিকারে ওর হাত ধরিস? এরপর আমার দিকে তাকিয়ে হাতজোড় করতে নিতেই আমি খপ করে মায়ের হাত ধরে নিলাম। মা প্লিজ আপনি এমন করবেন না। মা আমাকে জড়িয়ে ধরলেন। পারলে আমাদের ক্ষমা করিস মা, ফিরে যাওয়ার ব্যাপারে তোকে আমরা কখনো জোর করব না, তুই যে ডিসিশন নিবি সেটাই আমরা মেনে নেব। কিন্তু একটা কথা মনে রাখিস, তোরে মায়ের দরজা আজীবন তোর জন্য খোলা থাকবে। আমার কান্না পেয়ে গেল। কারো শাশুড়ি মা এত মমতাময়ী, এত ভালো হয়, বুঝতেই পারলাম না কখন গাল বেয়ে অশ্রু ঝরছে। মা আমার চোখের জল মুছে দিয়ে বললেন, ভালো থাকিস মা। শ্রাবণ পরদিনই আবার হাজির হলেন। একা নয়, সঙ্গে একটা ট্রাক নিয়ে। একাধারে অনেকক্ষণ হর্নের আওয়াজ শুনে আমরা বাইরে বেরোই। ততক্ষণে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। ঘটনা জানতে সবাই যেন উদ্গ্রীব। গিয়ে দেখি রাস্তায় শ্রাবণ একটা মিনি ট্রাক নিয়ে দাঁড়িয়ে। ওকে দেখেই বাবা অপ্রসন্ন হয়ে গেলেন। একদিন এই শ্রাবণের ব্যক্তিত্বকে ভালোবেসেই বাবা ওনার হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছিলেন। শ্রাবণের রাগ তার প্রতি বাবার সম্পূর্ণ ধারণাটাই হয়তো বদলে দিয়েছে। আমার এখনো চোখে ভাসছে, বিয়ের দিন অবধিও বাবা কিভাবে শ্রাবণকে মাথায় তুলে রেখেছিলেন। এখনো হয়তো রাখতেন, যদি না উনি বাবার অতি আদরে লালিত মেয়েকে চড় না মারতেন। বাবা কোনোদিনই তার দুই মেয়ের গায়ে ফুলের টোকাটুকু পর্যন্ত লাগতে দেননি। নিজে তো কখনো গায়ে হাত তুলতেনই না, মাকেও তুলতে দিতেন না। ঘুণাক্ষরেও বাবা যদি টের পেতেন মা আমাকে কিংবা রিহাকে মেরেছে, সেদিন থেকে 3 দিন অবধি তিনি মায়ের সঙ্গে কথা বলতেন না। মাঝে মাঝে ভাতও খেতেন না এজন্যে। তাই মাও আমাদের তেমন মারতেন না, তবে বকত খুব। কিন্তু মায়ের বকুনি আমাদের গায়ে লাগত না একদম। অথচ যে বাবা আমাদের এত ভালোবাসেন তার সামান্য ক্রোধী মুখচ্ছবিও আমাদের অন্তর কাঁপিয়ে দিত। বাবা একবার নিষেধ করলে সে কাজ দ্বিতীয়বার করার স্পর্ধা আমরা কখনোই করতাম না। বাবাকে আমরা ভয় পেতাম, ভয় পাই, কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার পরিমাণটা এত বেশি যে সবকিছু অতিক্রমণ করে যায়। বাবা ভ্রু কুঁচকে শ্রাবণকে বললেন, তুমি আবার এখানে কেন এসেছ? আর পাড়ার রাস্তায় দাঁড়িয়ে এভাবে অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছ কেন? এটা একটা ভদ্র এলাকা। শ্রাবণ ট্রাকের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলেন। সঙ্গে সঙ্গে 4 জন লোক মিলে একটা বৃহদাকার শোকেস নামালো ট্রাক থেকে। শ্রাবণ বাবার দিকে দৃষ্টিপাত করে বললেন, আসসালামু আলাইকুম বাবা। গতকালের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বলতে বলতে শ্রাবণ রাস্তাতেই হাঁটু গেড়ে বসে পড়ল। আশেপাশের মানুষজন কৌতূহলী চোখে তাকিয়ে আছে এই দিকে। এলাকার লোকজন যারা উপস্থিত তাদের মধ্যে প্রায় সবাই এসেছিল বিয়েতে। চর মারার শোটা তো উপভোগ করেছিলেনই তারা, এখন শ্রাবণের ক্ষমা চাওয়ার শোটাও উপভোগ করছেন। হাঁটু গেড়ে বসেই শ্রাবণ বললেন, আমি অতি জঘন্য একটা কাজ করেছি। সামান্য একটা কারণে নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছি। শ্রাবণকে থামিয়ে দিয়ে বাবা বললেন, শুধুমাত্র তোমার চাচাতো ভাইকে জানোয়ার বলেছে বলে তুমি ওকে চর মারবে?
তোমার ভাইয়েরও তো দোষ ছিল। হৃদি যখন ফাজলামো করা পছন্দ করছিল না তবুও সে কেন বারবার ফাজলামোগুলো করছিল? এখন কি শ্রাবণ বলে দেবে ওনার চাচাতো ভাই যে আমার প্রাক্তন? বিয়ের আগে সে আমার প্রেমিক ছিল। এখন আবার এই বাহানা দেবে না তো? প্রত্ন আর আমি একে অপরকে ভালোবাসতাম আর সেটা শ্রাবণ মেনে নিতে পারেননি, তাই জনসম্মুখে আমাকে চড় মেরেছে। অবশ্য এই বাহানা দিলই বাকি। আমি তো কোনো অন্যায় করিনি। কাউকে ভালোবাসাটা কি অন্যায়ের পর্যায়ে পড়ে? এমন তো না আমি বিয়ের পরও প্রত্নর সাথে যোগাযোগ রেখেছি। সমস্তটাই বিয়ের আগের ব্যাপার। তাহলে শ্রাবণ কেন অহেতুক এ কারণে আমাকে শাস্তি দেবে? শ্রাবণ নতি স্বীকার করে বললেন, আমার বোঝায় ভুল ছিল বাবা। আমি ভুল করে ফেলেছি। এখন তো চাইলেও সেদিনের ঘটনা বদলাতে পারবো না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই ইহকালে আমি কোনোদিনও হৃদির ওপর রাগ দেখাবো না। গায়ে হাত তোলা তো দূর, আপনি প্লিজ এই অধমকে ক্ষমা করে দিন। বাবা শ্রাবণকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে হয় না আমার কাছে ক্ষমা না চেয়ে যার সাথে অন্যায়টা করেছ তার কাছেই তোমার ক্ষমা চাওয়া উচিত? শ্রাবণ ত্রস্ত কণ্ঠে জবাব দিল, ন, ওর কাছে তো অবশ্যই ক্ষমা চাইব বাবা। আগে প্লিজ আপনি অনুমতি দিন ওকে নিয়ে যাওয়ার। বাবা নিশ্চল হয়ে বললেন, আমার মেয়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ও যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সাথে যেতে চায় আমি বাধা দেব না। আবার ও যদি তোমার সাথে যেতে না চায় ওকে আমি জোরও করব না। শ্রাবণ আশান্বিত হয়ে তাকালেন আমার দিকে। নরম গলায় বললেন, আমাকে ক্ষমা করে দাও হৃদি। আমি ভুল করে ফেলেছি। আর কখনো এমন ভুল হবে না। প্রমিস। আমি নির্বাক তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম। আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকা লোকটা কি সত্যিই অনুতপ্ত নাকি কেবলই ছল? আমি তপ্ত শ্বাস ফেললাম। প্লিজ উঠুন। শ্রাবণ নাছোড় ভাব নিয়ে বললেন, তুমি ক্ষমা না করলে আমি উঠব না। আমি নিস্পৃহ হয়ে বললাম, এখানে বসে আর তামাশা করবেন না। দয়া করে উঠুন। শ্রাবণ কি আশাহত হলেন? ওনার মুখের রং যেন বদলে গেল। নিরাশ কণ্ঠে বললেন, হৃদি তুমি কি সত্যিই ভাবছ আমি তামাশা করছি? তুমি সবসময়ই কেন আমার ভালোবাসাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য কর? আমি কি এতই ঘৃণ্য, এতই কুৎসিত, এতই বর্বর? কয়েক মুহূর্ত থেমে আবার বললেন, হ্যাঁ আমি ভুল করেছি নিশ্চয়ই। তাই বলে কি আমাকে একেবারেই ক্ষমা করা যায় না হৃদি? অন্তত একটাবার কি সুযোগ দেওয়া যায় না আমাকে? আমাকে নিশ্চুপ থাকতে দেখে শ্রাবণ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে এখনই ক্ষমা করতে হবে না। তুমি চলে যাও। কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি না হয় অপেক্ষা করব তোমার ক্ষমার। এখানে বসেই। রিহা চেঁচিয়ে উঠল, এখানে বসে অপেক্ষা করলে তো সিএনজি আপনাকে চাপা দিয়ে চলে যাবে দুলাভাই। রিহার গিরগিটির মতো রং বদলাতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। ও নাকি শ্রাবণকে কখনোই দুলাভাই বলে ডাকবে না। গতকাল পর্যন্ত ওই লোক করছিল, আর আজ চোখের পলকে দুলাভাই হয়ে গেল। রিহার কথার প্রত্যুত্তরে শ্রাবণ বললেন, কি করব বল? আমিও তো নিরুপায়। তোমার বোন ক্ষমা না করলে আমরণ অনশন করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। মা, বাবা, রিহা, শ্রাবণ সকলেই আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার অর্থ হচ্ছে এই, ক্ষমা করেছ নাকি করনি। রিহাকে দেখে বোঝাই যাচ্ছে ও চাইছে আমি শ্রাবণকে ক্ষমা করে দেই। মার দৃষ্টিতেও একই বচন। আর বাবা আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি আমার উত্তর জানালাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এবার উঠুন। আনন্দে শ্রাবণের চোখ চকমকিয়ে উঠল। উনি খুশিতে গদগদ হয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে এখনই আমাকে জড়িয়ে ধরবেন। আমি শঙ্কায় আঁতকে উঠলাম।
বাবা মা সকলের সামনে উনি যদি এখন আমাকে জড়িয়ে ধরেন এর চাইতে লজ্জার আর কিছু হবে না। কিন্তু না, আমাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি মায়ের দিকে এগিয়ে গেলেন। মাকে বললেন, মা কালকে আমি একটা ভুল করে ফেলেছি। রাগের বশে আপনার প্রিয় একটা জিনিস ভেঙে ফেলেছি। ফার্নিচারের দোকানে হুবহু ওইরকমই অনেক খুঁজেছি, পাইনি। এটা আপনার পছন্দ হয়েছে তো মা? মা বলল, এসবের কোনো দরকার ছিল না বাবা। শ্রাবণ জোর করলেন, অবশ্যই ছিল। আপনার অত প্রিয় ছিল ওটা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, এখন থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব নিজের রাগকে দমানোর। বাবাও চাইলেন না শ্রাবণের আনা শোকেসটা রাখতে। প্রথমত, ওটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া। দ্বিতীয়ত, তাও আবার আমাদের আগেরটার ডাবল। শ্রাবণ মা বাবার সাথে জোরাজোরি করতে লাগলেন। বলতে লাগলেন, সে ক্ষতি করেছে তাই ক্ষতিপূরণ দিচ্ছে, তো এটা গ্রহণ করলে তাতে দোষ কোথায়? অবশেষে শ্রাবণ বিজয়ী হলেন। শোকেসটা নিয়ে মার ঘরে রাখা হল। মিস্ত্রিদের সাথে শ্রাবণও ঘরে এলেন। মা ওনাকে ড্রয়িং রুমে বসিয়ে চানাস্তা খেতে দিল না। এবারও শ্রাবণ রিহাকে দিয়ে খবর পাঠালেন, আমি ওনার সামনে গিয়ে না বসলে উনি খাবেন না। গতকালকে এভাবেই রাগ করে না খেয়ে চলে গিয়েছিলেন তিনি। উপায় শূন্য হয়ে তাই ওনার সামনে গিয়ে বসলাম। মা আমাদের একা ছেড়ে চলে গেল। শ্রাবণ আমাকে একটা বিস্কুট সাধলেন। কথা না বাড়ানোর জন্য বিস্কুটটা নিয়ে কামড় বসালাম। আচমকা ছো মেরে বাকি অর্ধেকটা আমার হাত থেকে কেড়ে নিলেন উনি। তারপর নিজে খেতে লাগলেন। আমি বিরক্তি চোখে তাকালাম ওনার দিকে। উনি দাঁত বের করে হাসলেন। আমি বললাম, আপনি গতকাল থেকে এমন আচরণ করছেন যেন আমাদের প্রেমের বিয়ে, আর আমাকে কতই না ভালোবাসেন। শ্রাবণের দৃষ্টি পরিবর্তিত হয়ে গেল। অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, প্রেমের বিয়ে না, কিন্তু এটা তো ঠিক, আমি তোমাকে প্রবলভাবে ভালোবাসি। আমি বললাম, আপনি আমাকে যেহেতু ভালোবাসেন সেহেতু আপনার তো আমাকে বোঝার দরকার। শ্রাবণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বললেন, বুঝব। আমি আপনার সঙ্গে যেতে চাই না। বিস্ময়ের ঝলকানি দেখা গেল শ্রাবণের চোখে মুখে। কেন যাবে না হৃদি? তুমি কি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি? আমি জবাব দিল, ব্যাপারটা এমন নয় যে আমি আপনাকে ক্ষমা করিনি। আমি জাস্ট আপনার সাথে যেতে চাইছি না। শ্রাবণ হঠাৎ মন খারাপ করে বললেন, আমাকে অপছন্দ বলে? আমি জানি না কেন, কিন্তু আমার আপনার সাথে যেতে ইচ্ছে করছে না। শ্রাবণ আচমকা উঠে দাঁড়ালেন। সামান্য হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন সময় নাও। আমি না হয় ততদিন তোমার জন্য অপেক্ষাই করি। কিন্তু একলা ছাড়ব না কিছুতেই। প্রতিদিনই তোমাকে বিরক্ত করতে এই বান্দা হাজির হয়ে যাবে। বলেই দুষ্টু হাসি হাসলেন। তারপর আবার বললেন, আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে কোনো বাসা ভাড়া পাওয়া যাবে? আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি কি নিজের বাড়ি ছেড়ে এখন আমাদের এলাকায় এসে ভাড়া থাকবেন? শ্রাবণ চলে যাবার জন্য পা বাড়ালেন। মুখে বললেন, অবশ্যই। এরপর চলে যেতে যেতে আকস্মাৎ পিছু ফিরে তাকিয়ে বললেন, আমাদের প্রেমের বিয়ে না ঠিক, কিন্তু তুমি চাইলে কি হতে পারত না? আমি বিস্মিত হলাম। আমি চাইলেই বা কিভাবে হতে পারত? ওনাকে চিনতে জানতে পারলামই তো বিয়ে ঠিক হবার পর। সবে মাত্র 10 দিন হলো ওনার সঙ্গে আমার পরিচয়ের। শ্রাবণ সত্যি সত্যি আমাদের এলাকায় বাসা ভাড়া নিয়ে নিলেন। তারপর থেকেই ওনার আমাদের বাড়িতে হুটহাট করে আসার উৎপাত বেড়ে গেল। মা না পারেন কিছু বলতে আর না পারেন ফেলে দিতে। রিহাকে তো উনি বশ করে ফেলেছেনই, এখন মাকে বশ করতে উঠে পড়ে লেগেছেন। গতকাল মাকে জোর করে কোথায় যেন নিয়ে গেলেন। ফিরে এলেন ডজনখানেক কাচের জিনিসপত্র নিয়ে।
রোজ রিহাকে নিজের প্রাইভেট কার করে কলেজে দিয়ে আসেন। ইদানিং বাবার পেছনেও পড়েছেন। অকারণে বাবার দোকানে গিয়ে বসে থাকেন। বাবার সঙ্গে খোশগল্প করেন। বাবার কাজে সাহায্য করেন বাবা না চাইলেও। নিজের অফিস ছেড়ে, কাজকর্ম ছেড়ে কেন এখানে এভাবে পড়ে আছেন উনি? ওনার এত সব ছলাকলা কিসের জন্য তা অবশ্য আমার বুঝতে বাকি নেই। উনি নিশ্চয়ই বুঝে গেছেন আমি তার সঙ্গে কিছুতেই ফিরে যাব না। তাই আমার পরিবারকে মানাতে উঠে পড়ে লেগেছেন, যাতে তারা অনেকটা জোর করে হলেও আমাকে ও বাড়িতে পাঠান। মা রিহাকে নিজের বশে করে নিলেও বাবাকে উনি কখনোই বশীভূত করতে পারবেন না, আমার দৃঢ় বিশ্বাস। সেদিন লাইব্রেরি গিয়েছিলাম বই কিনতে। থার্ড ইয়ারে ভর্তিই হয়েছিলাম শুধু। কোনো বই কেনা হয়নি, ক্লাসও করা হয়নি। ফেরার সময় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তখনই শ্রাবণ এসে হাজির। এসেই জোরাজোরি করতে লাগলেন গাড়িতে ওঠার জন্য, কিন্তু আমি কিছুতেই উঠব না। শেষে একটা অটোরিকশা করে বাসায় ফিরি। পুরোটা রাস্তা উনি আমাকে ফলো করতে করতে এসেছেন। শুধুমাত্র একদিনই এমন হলে হয়তো ব্যাপারটা আমাকে ভাবাত না, কিন্তু তিনি রোজই এমন করতে লাগলেন। বই কেনার পর আমি রোজ ক্লাস করতে শুরু করি। রোজ যাবার সময় তিনি আমাকে ফলো করতে করতে যান। ফেরার সময় ফলো করতে করতে ফেরেন। আর সহ্য করা যাচ্ছে না ওনার উপদ্রব। আমি একদম অতিষ্ঠ হয়ে পড়েছি। আজ ওনাকে কড়াকড়ি ভাবে জানাবো আমি ওনার সঙ্গে কখনোই ফিরব না এবং ফিরতে চাই না। অবশেষে সে সুযোগটা এল। দুপুরে রিহাকে কলেজ থেকে আনতে গিয়েছিলেন তিনি। মায়ের কথায় ঘরে ঢুকে বসার ঘরে বসেছিলেন। মাকে বলে খাবারের ট্রেটা আমি নিজেই নিয়ে গেলাম। এই অজুহাতে ওনার সঙ্গে কথা বলা যাবে। আমাকে দেখেই ওনার চোখ দুটো চকচক করে উঠল। আমাকে ট্রে হাতে নিয়ে এগোতে দেখে আহ্লাদে আটখানা হয়ে বললেন, তুমি নিজের হাতে আমার জন্যে খাবার এনেছো হৃদি? হাত থেকে ট্রেটা টেবিলের ওপর রেখে বললাম, এতে এত সারপ্রাইজড হবার কি আছে? উনি ঈষৎ হেসে বললেন, না তুমি তো কখনো আনো না, তাই আর কি। আমি বললাম, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। উনি গাল ভরে হাসলেন। বলো। আমি গুরুতর ভঙ্গিতে বলতে শুরু করলাম, আমি চাই না আপনি আর এ বাড়িতে আসুন। উনি তড়িৎ গতিতে বলে উঠলেন, কেন হৃদি? আমি তো কাউকে বিরক্ত করছি না। আপনি করছেন না, কিন্তু সবাই হচ্ছে। উনি বিদ্রূপ করে হাসলেন। সবাই নাকি তুমি? ধরুন আমি। শ্রাবণ হঠাৎ দুহাত জোর করলেন, প্লিজ হৃদি, অন্তত তোমাকে দেখার অধিকারটুকু আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি এবার বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেলাম। আমি আপনার কাছে হাতজোড় করছি। আপনি প্লিজ আমাকে যন্ত্রণা দেওয়াটা বন্ধ করুন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যত যাই করুন না কেন আমি আর কখনো আপনার কাছে ফিরব না। শ্রাবণ ঠান্ডা স্বরে বললেন, আমি কি একটা সেকেন্ড চান্সও ডিজার্ভ করি না হৃদি? আমি জানি না আপনি ডিজার্ভ করেন নাকি করেন না। আমি শুধু জানি আপনার প্রতি শ্রদ্ধা জিনিসটা আমার আর নেই। আর যার প্রতি শ্রদ্ধা নেই তাকে সারা জীবন চেষ্টা করেও ভালোবাসা সম্ভব না। শ্রাবণ বলে উঠলেন, কি করলে আমার প্রতি তোমার শ্রদ্ধা ফিরবে হৃদি? আমাকে বলো। আমি তাই করব। আমি তপ্ত শ্বাস ফেললাম। আপনি চলে যান। তাহলেই হবে। আমি এখান থেকে চলে গেলে তুমি আমার কাছে ফিরে যাবে। আচ্ছা, আপনি কি সোজা কথা সোজা ভাবে বুঝতে পারেন না? আমি একবার বলেছি, আরেকবার বলছি। যাই হয়ে যাক না কেন আমি আপনার কাছে কখনোই ফিরব না। আচমকা শ্রাবণের মুখচ্ছবির পরিবর্তন ঘটল। কয়েক সেকেন্ডেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন তিনি। বসা থেকে উঠে এগিয়ে এসে আমার গাল চেপে ধরলেন। কেন তোর ওই আশিককে এখনো ভুলতে পারিসনি?
কি করলে ভুলতে পারবি? ওকে মেরে ফেললে। আমি ঝটকা মেরে ওনার হাত সরিয়ে দিল। এবার বুঝতে পেরেছেন কেন আমি আপনার কাছে ফিরতে চাই না। আপনার এই অফেন্সিভ বিহেভিয়ারের কারণে। শ্রাবণ হঠাৎ শান্ত হয়ে বসে পড়লেন। তুমি আমার কাছে ফিরছো না বলেই তো এমন করছি। ফিরলে কি আর? যে স্বামী তার স্ত্রীকে বিয়ের দিনই সবার সামনে চর মারে শুধুমাত্র বিয়ের আগে তার চাচাতো ভাইয়ের সঙ্গে স্ত্রীর প্রেম ছিল বলে বিয়ের দুদিন পর্যন্ত রূঢ় আচরণ করে, সেই একই কারণে নিজের শ্বশুরের সামনেই রাগ দেখিয়ে সে বাড়ির শোকেস ভাঙে, আবার এখন স্ত্রী সেসব সঙ্গত কারণে তার সাথে যাবে না বলে অফেন্সিভ আচরণ করে, সে স্বামীর কাছে ফেরাটা কতটা স্বাভাবিক? আমি আর কোনোদিনই কোনোরকম ভায়োলেন্স সৃষ্টি করব না, অফেন্সিভ বিহেভিয়ারও না। তুমি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখো হৃদি। আমি জবাব দিল মনা। ওনাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। শ্রাবণ আবার বললেন, সেদিন আমি তোমাকে ওভাবে চর মেরে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেজন্য আমি অনুতপ্ত। কিন্তু ওমন একটা শুনে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। আমি বললাম, প্রত্নর সাথে তো আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই। অতীতে বিয়ের আগে ছিল। সেটা শুনে এতটা রিয়েক্ট করার মানে আমি বুঝতে পারছি না। যদি এমন হতো বর্তমানে বিবাহিত অবস্থায় আমার ওর সাথে সম্পর্ক আছে তাহলে আপনার রাগটা যুক্তিসঙ্গত হতো। কিন্তু সেদিনেরটা মোটেও নরমাল বিষয় ছিল না। শ্রাবণ বললেন, আমি তোমাকে সেজন্যে মারিনি। আমি বিস্মিত হলাম, তাহলে কেন মেরেছেন? শ্রাবণ ইতস্তত করতে লাগলেন। বিয়ের দিন তোমাকে দেখার পর প্রত্ন আমাকে বলে নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো। এর সঙ্গে তো আমি শুয়েছিও। এ কথা শোনার পর থেকেই মাথা গরম হয়েছিল। সারাদিনই কানে এই সেন্টেন্স দুটো বেজেছে। কখন কি করে ফেললাম বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। রাগে ঘৃণায় আমার গা রি করে উঠল। প্রত্ন এত জঘন্য মিথ্যে কথাগুলো এভাবে বানিয়ে বানিয়ে বলেছে। ও কিভাবে বলতে পারল এই নোংরা কথাগুলো? প্রত্নর সাথে আমার কখনোই ওরকম কোনো সম্পর্ক ছিল না। ও খুব ভালো করেই জানতো বিয়ের আগে এসব আমি ভুলেও পছন্দ করব না। তাই ও কখনো অন্যায়ভাবে দাবিও করত না। আমি জানি না কেন ও এসব কথা আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। শ্রাবণ বললেন, যাতে আমি তোমার ওপর রাগ করে বিয়ে ভেঙে দেই। ও বোধহয় আগে জানতো না আমার হবু স্ত্রী তুমি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে বিয়েটা ভাঙলেন না কেন? আপনি যেহেতু ওর কথা প্রায় বিশ্বাসই করে নিয়েছিলেন। ঠিক বিশ্বাস করিনি। হঠাৎ অমন একটা কথা হজম করতে পারিনি। তোমাকে তো আগে থেকেই খুব ভালোভাবে চিনতাম। আমি জানতাম তুমি কখনোই কোনোরকম অনৈতিক সম্পর্কে জড়াবে না। কিন্তু প্রত্ন তো তোমাকে বাধ্যও করতে পারে। তাই আসলে কি ঠিক কি মন্দ তখন আমার মাথায় কাজ করছিল না। আর বিয়ে ভাঙার তো প্রশ্নই ওঠে না। এতদিন এত সাধনার পর তোমাকে নিজের করে পেতে চলেছিলাম। সেটাকে আমি ওভাবে ভেস্তে দিতাম? আমি শ্রাবণের কথার কোনো আগামাথা খুঁজে পেলাম না। শুধু তিনটা কথাই মাথায় ঘুরতে লাগল। চিনতাম, এতদিন এত সাধনা। আমাকে কিছু একটা ভাবতে দেখে শ্রাবণ বললেন, কি ভাবছ? আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে কিভাবে চিনতাম সেটা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শ্রাবণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেগুলো আর জেনে কি লাভ? তুমি আগেও আমাকে ঘৃণা করতে, এখনো করবে। বলে আর বসলেন না। উঠে চলে যাবার জন্যে পা বাড়ালেন। আমি পেছনে থেকে ডাকলাম, তবুও বলুন। শ্রাবণ চলে যেতে যেতেই বললেন, যেভাবে শুরুটা হয়েছিল সেভাবেই না হয় বলবো। এবারও ওনার কথা বোধগম্য হলো না আমার। আমি ভাবতে লাগলাম, শুরুটা কিভাবে হয়েছিল। সেদিন বিকেলেই আমার নামে একটা চিঠি এলো।
রিহার মাধ্যমে। চিঠিটা দেখে আমি স্মৃতিবেদনাতুর হয়ে পড়লাম। একটা সময় এমন কত শত চিঠি আসতো আমার নামে। সেই চিঠির জন্যে সবসময় মুখিয়ে থাকতাম আমি। আজ সব শুধুই স্মৃতি। অতীতে যার চিঠির অপেক্ষায় প্রহর গুনতাম, এই চিঠি সে পাঠায়নি, শ্রাবণ পাঠিয়েছে। হঠাৎ চিঠি পাঠালেন কেন উনি? নিজের ঘরে গিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় বনহিশিখা, তোমার ওই বুদ্ধিদীপ্ত চোখের প্রেমে পড়েই তো তোমার নাম দিয়েছিলাম বনহিশিখা। আগুনের মতোই যেন জ্বলজ্বল করছিল সেদিন তোমার চোখের তারাগুলো। তোমার ওই অগ্নিমূর্তি ধারণ করার কারণ কি ছিল সেদিন, মনে আছে? বৃহস্পতিবার। তুমি শ্রান্ত হয়ে স্কুল থেকে ফিরছিলে। আমিও ছোট খালার বাসা থেকে ফিরছি। কাকতালীয়ভাবে দুজনেই একসঙ্গে বাসে উঠে দেখি একটা মাত্র সিট। সেটাও আমি দখল করে নেই। তুমি না পারছিলে কিছু বলতে আর না পারছিলে সহ্য করতে। তাই হয়তো খানিক বাদে বাদে আমার দিকে চেয়ে অগ্নিদৃষ্টি ছুঁড়ছিলে। সেটা কিন্তু আমার নজর এড়ায়নি। পুরোটা রাস্তা তুমি তোমার বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে রইলে। আমি চাইলেই কিন্তু তোমাকে সিটটা অফার করে নিজে দাঁড়িয়ে আসতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? ওই যে তোমার দৃষ্টি, তোমার দৃষ্টির লোভে। তুমি হয়তো খেয়াল করনি যার ওপর তুমি অগ্নিদৃষ্টি বর্ষণ করছো সেও লুকিয়ে চুরিয়ে তোমাকে দেখছিল। অবশেষে তোমার গন্তব্যস্থান এল। তুমি নেমে গেলে। আমি কিন্তু সে জায়গাটার ছবি আমার মস্তিষ্কে ভালোমতো গেঁথে নিয়েছিলাম। কারণ ওখানেই যে আমার বনহিশিখার পুনরায় দেখা মিলবে। বাসায় ফেরার পর আমার আর কোনো কিছুতেই ঠিকমতন মন বসছিল না। সারাটাক্ষণ শুধু তোমার ওই দৃষ্টি আমার চোখে চোখে ভাসছিল। তোমার সেই বাঁকা জলজলে চোখ দুটো। সারারাত ঘুমোতেও পারলাম না। ভোরের দিকে একটুখানি চোখ লেগে এসেছিল, সেখানেও অস্থিরতা। স্বপ্নে তোমার সঙ্গে আবার দেখা হলো। আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রাতের স্বপ্নকে সত্যি করার প্রচেষ্টায় আমি পরদিনই আবার ছোট খালার বাসায় যাই। রোজ তোমার অপেক্ষায় সেই একই বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি। তোমার সঙ্গে রোজ একই বাসে উঠি। তুমি নেমে গেলে আমিও নেমে যাই। অথচ কিছুই তোমার চোখে পড়ে না। তুমি আর কখনো দ্বিতীয়বার আমার দিকে দৃষ্টি ফেললে না। আমি আহত হই। পরের দিন আবার নতুন উদ্যমে তোমাকে দেখার উদ্দেশ্যে নিয়ে পুনরায় বেরিয়ে পড়ি। পড়াশোনা ফেলে কল্পনায় তোমাকে নিয়েই পড়ে থাকি দিনরাত। ফলাফল 1 বছর পিছিয়ে পড়া। তাতে অবশ্য আমার কিছুই যায় আসেনি। আমি যে তখনও তোমাতে মগ্ন। কিন্তু মার অনেক কিছুই গেল আসলো। মা আকস্মাৎ আমার এই করুণ দশার কারণ বুঝতে পারেন না। আমাকে জিজ্ঞাসা করলেও আমি বলি না। মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তার ছেলেটার কি হয়ে গেল হঠাৎ। ততদিনে মনে সাহস সঞ্চয় করে তোমাকে চিঠি লিখতে আরম্ভ করে দিয়েছি। 5-6টা চিঠি পাবার পর একসময় হয়তো দয়া করে তুমি আমাকে চিঠির উত্তর দাও। তোমার চিঠি পেয়ে খুশিতে আমি আমার সব বন্ধুদের মিষ্টি খাওয়াই। ওদের ভাবি এই প্রথম আমাকে চিঠি লিখেছে কিনা। চিঠিতে তুমি আমার পরিচয় জানতে চাও। আমি দেইনি। তোমার সঙ্গে আমার বাসে ঘটে যাওয়া ঘটনার কথাও জানাই না। শুধু বলি আমি হৃদি নামক লাইলির মজনু। তুমি কি হাসছ হৃদি? চিঠি পড়ে। এরপর তোমার সঙ্গে আমার নিয়মিত চিঠি আদান প্রদান হতে থাকে। প্রথম প্রথম তুমি খুব সহজে উত্তর দিতে না। একটা সময় নিয়মিত দিতে শুরু করলে। আমি বুঝতে পারলাম তোমারও হয়তো আমার প্রতি একটা অদৃশ্য টান জন্মাতে শুরু করেছে। একদিন চিঠিতে জানালে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও। আমি বলি একেবারে মাকে সঙ্গে করে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে তোমাকে চমকে দেব।
ব্যাপারটা নিয়ে তুমিও অনেক এক্সাইটেড ছিলে। দুজনেরই প্রথম প্রেম কিনা। করেছিলামও, কিন্তু তাই তুমি নিশ্চয়ই সেদিন আমাকে দেখে চিনতেই পারোনি, তাই না? তোমার আমার প্রেম ধীরে ধীরে গভীর হতে থাকে। চিঠিতেই, রহস্যময়ভাবে। আমাদের দেখা সাক্ষাৎ কিছুই হয় না, অথচ ভালোবাসার কোনো কমতি ছিল না। তোমার কিশোরী মনের সবটুকু ভালোবাসা তুমি উজাড় করে দিয়েছিলে, কিন্তু আমার ভালোবাসার পরিমাণের কাছে তা ছিল অতি ক্ষুদ্র এবং থাকবে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। হঠাৎ একদিন তুমি আমাকে চিঠিতে জানাও তুমি আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আমি যেন আর তোমাকে চিঠি না দেই। আমি কিন্তু তোমার কথা শুনিনি। আমি রোজ নিয়ম করে তোমাকে চিঠি লিখতাম, কিন্তু তুমি উত্তর দিতে না। আমি বুক ভরা কষ্ট নিয়ে আবারও চিঠি লিখতাম, তুমি এবারও উত্তর দিল না। এমনি করেই চলতে থাকে 3টে মাস। আমি রাতে ঘুমোতে পারি না, পড়াশোনায় চাকরিতে কিছুতেই মনোযোগ দিতে পারি না। তোমার কথা ভুলতে পারি না এক মুহূর্তের জন্যেও। তুমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠে গেলে। ভার্সিটিতে যাবার জন্যে যখন সেই একই স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতে, আমি দূরে দাঁড়িয়ে তোমাকে দেখতাম। সামনে আসার সাহস হতো না কখনো। পুরো দুনিয়ার সামনে আমি ছিলাম অতি বদরাগী, জেদি, ভয়ানক একজন মানুষ। অথচ তোমার সামনে এসে দাঁড়াতেই আমার বুক কাঁপত। এর কারণ আমি আজও উপলব্ধি করতে পারিনি। একদিন জানতে পারলাম আমারই চাচাতো ভাই প্রত্নর সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক। আমি মেনে নিতে পারি না। আমার চাচাতো ভাই বলে নয়, আমার প্রথম ভালোবাসা অন্য কারো হয়ে যাচ্ছিল বলে। আমার ভীষণ অভিমান হয়। 1.5 বছর যাবৎ আমি পাগলের মতো তোমাকে রোজ চিঠি লিখে গিয়েছি, তুমি উত্তর না দেওয়া সত্ত্বেও। তুমি আমার সঙ্গে আর কোনোরকম সম্পর্ক রাখতে চাও না জানা সত্ত্বেও। আজীবনই হয়তো এমনটা করতাম, যদি না তুমি আমাকে ওভাবে ধোঁকা দিতে। তুমি কিভাবে পারলে নিজের প্রেমিককে অবহেলা করে অন্য কারো সঙ্গে সম্পর্কে জোড়াতে? তোমার কি একটাবারও আমার কথা মনে পড়েনি? একটাবারও মনে হয়নি আমি জানতে পারলে আমার কি অবস্থা হবে? চিঠিতে তুমি যে আমাকে এত এত ভালোবাসার কথা বলতে, সব কি তবে মিথ্যে ছিল? সব কি তবে অভিনয়? শুধুই নাটক? আচ্ছা হৃদীপ, প্রত্নর মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? এরপর আমি আর কখনো তোমাকে চিঠি লেখিনি। তোমাকে ভুলতে নতুন কাজে নিয়োজিত হই। চাকরি ছেড়ে বাবার ফেলে যাওয়া ব্যবসা নতুনভাবে দাঁড় করাই। নিজের সম্পূর্ণ সময়, সম্পূর্ণ মনোযোগ সেখানে দেই। ব্যবসায় লাভবান হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে ভুলতে পারিনি। এ জীবনে পারার চান্সও নেই। মাঝখানে আরো কয়েক বছর পেরিয়ে যায়। তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমার খোঁজ ঠিকই রাখি। প্রত্নর সাথে তোমার প্রেমের সম্পর্ক জানা সত্ত্বেও মাকে সঙ্গে নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হই। তুমি কি আমাকে দেখে চমকেছিলে? তুমি নিশ্চয়ই চিনতেই পারোনি এই সেই তোমার পত্র প্রেমিক। সেদিন তোমাকে আমাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া হয়েছিল। আমি ইচ্ছে করেই সারাটাক্ষণ চুপ হয়েছিলাম, কারণ তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তুমি কি বলবে। তুমি নিশ্চয়ই বলতে, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে পারবো না, তাই না? কিন্তু সেই ভালোবাসায় তো প্রত্নর কোনো অধিকার নেই। সম্পূর্ণটাই আমার। তুমি তো চিঠিতে বলতে তোমার সমস্ত ভালোবাসা আমার জন্য। তাহলে তাহলে সে ভালোবাসার ভাগ আমি অন্য কাউকে কেন দেব? তাই সেদিন তোমাকেও কোনো কথা বলতে দেই না আমি। তুমি কিছু বলতে নিলে উঠে চলে আসি। তুমি নিশ্চয়ই ভেবেছ ছেলেটা কি অসভ্য। ভাগ্য ভালো থাকায় হয়তো সেদিন তোমার বাবা মা রাজি হয়ে যায়।
তোমার সঙ্গে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয় ঠিক 1 সপ্তাহের মাথায়। বিয়ের পূর্বের 7 দিনে আমি আর তোমাকে ফোন দেই না। যদিও মা আমাকে তোমার নাম্বার দিয়েছিল, তবুও এই ফোন না করার কারণ একটাই। ফোন করলেই তুমি বলতে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই ভয়ে আমি আর তোমাকে ফোন করার সাহস করে উঠতে পারিনি। প্রত্ন হয়তো আগে থেকে জানতো না তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের দিন তোমাকে দেখা মাত্রই তোমার নামে কিছু বাজে কথা আমার কানের কাছে এসে উল্লেখ করে। ও ভেবেছিল এগুলো করলে আমি রেগে বিয়ের আসর থেকে উঠে পালিয়ে যাব। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হয়ে যায় ওর পরিকল্পনা। রেগে বিয়ে ভেঙে না দিল ও তোমার গায়ে হাত তুলে বসি সবার সামনেই। রাগে তখন আমার হিতাহিত জ্ঞান না থাকলেও পরক্ষণে রাগ কমলে আমি বুঝতে পারি কি ভুল করেছি। তৎক্ষণাৎই আমি ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেই। বিয়ের রাতে তুমি যখন মায়ের ঘরে বসেছিলে আমি তোমাকে খুঁজতে ও ঘরে যাই। উদ্দেশ্য একটাই, ক্ষমা চাওয়া। কিন্তু তখন আচমকা মা এসে পড়েন। তখন যদি মার সামনে ক্ষমা চাইতাম তাহলে মেহমানদের সবার সামনেই মা আমাকে চড় মেরে বসতেন নিজের বউকে অসম্মান করেছি বলে। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওটাই ঠিক হতো। তাহলেই হয়তো তোমার আর আমার মাঝে এতটা দূরত্বের সৃষ্টি হতো না। মা চলে যাবার পর আমি পুনরায় ও ঘরে গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তখনই প্রত্নকে ও ঘর থেকে বেরোতে দেখি। সে মুহূর্তে আমার কতটা রাগ হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ও কোনো সাহসে আমারই বউয়ের সঙ্গে লুকিয়ে দেখা করে। সে রাতে রাগ করে আমি তোমার কাছে ক্ষমা চাই না। আমার ভয় ছিল প্রত্ন হয়তো ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাবে। তাই সে রাতে ইঙ্গিতে তোমাকে বোঝাই এমন কিছু না করতে। কিন্তু তুমি আমাকে ভুল বোঝো, রেগে যাও। এরপরের দিন আমার ধারণাকে সত্যি প্রমাণ করে প্রত্ন তোমাকে চিরকুট দেয়। নিজের মতো করে ভুজুং ভাজুং বুঝিয়ে পালিয়ে যেতে চায় তোমাকে নিয়ে। তুমি ভাবতে পারছো ওর কত বড় দুঃসাহস। আমারই সামনেই আমার বউকে চিরকুট দেয় আর ভাবে আমি বুঝতেই পারবো না। ওকে মেরেছি বলে তোমার কষ্ট হয়েছিল হৃদি। আমার বউকে ওর সাথে পালাবার প্রস্তাব দেবে, আমারই বউকে নিয়ে পালানোর প্ল্যান করবে, ওকে আমি মারতাম না তো কি করতাম বলো? যেদিন তোমাকে আমাকে ফিরতি তোমার বাবার বাড়ি নিয়ে যাওয়া হলো সেদিন তুমি আমাকে একা ছেড়ে দিল। আমার সঙ্গে ঘুমোতে এলে না। আচ্ছা, মানলাম তোমার ইচ্ছে হয়নি তাই আসনি। কিন্তু আমার অনেক কথা বলার ছিল তোমাকে। ক্ষমা চাওয়ারও বাকি ছিল। তোমাকে ডাকতে গেলে তুমি এলে না। আমাকে অবহেলা করলে বরাবরের মতো। পরদিনও আমার সঙ্গে বাসায় ফিরতে চাইলে না। হয়তো অন্যায় করেও ক্ষমা চাইনি এজন্যে। কিন্তু আমি অনেকবারই চেয়েছিলাম, সুযোগটাই আসেনি। তুমিও দাওনি। তুমি কিছুতেই আমার সঙ্গে ফিরবে না জানার পর আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। সেদিন বাবার সামনে অমন বেয়াদবি কিভাবে করতে পারলাম তা আমি নিজেও ভেবে কুলকিনারা করতে পারছি না। বিয়ের পর থেকেই নানান ঘটনায় আমার অত রিয়েক্ট করার কারণও হয়তো তুমি অনুমান করতে পারছো। এত কিছুর পর তোমাকে পেয়েছিলাম, কিভাবে হারাতে দেই আমি? আমি আবারও সবকিছুর জন্য ক্ষমা চাইছি হৃদি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ফিরে এসো প্লিজ। মানুষ ভুল করে, কিন্তু সে ভুলের জন্য সে যদি সত্যিই অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাকে কি একটাবার সুযোগ দেওয়া উচিত নয় হৃদি? তাকে কি সারা জীবনের জন্য এভাবে ছেড়ে চলে যেতে হয়? আমার ভুলের জন্য তুমি আমাকে যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। তবুও প্লিজ আমার কাছে ফিরে এসো তুমি। আমার মনে হয় তুমি আমার কাছে না ফিরলে আমি পাগল হয়ে যাব। আমি নিজের সবকিছুর ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমার রাগ, জেদ সবকিছু একমাত্র তুমি ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না।
প্লিজ তুমি আমাকে আর একটাবার সুযোগ দাও। আরেকটাবার ভালোবাসো আমাকে, সেই আগের মতো, চিঠিতে যেমন করে বাসতে। ইতি তোমার স্বামী কিংবা প্রেমিক। চিঠি হাতে নিয়ে নির্বাক বসে আছি আমি। গাল বেয়ে অনবরত অশ্রু ঝরছে। বুকের ভেতরটায় একই সঙ্গে কষ্ট ও আনন্দ দুটোই হচ্ছে। কেন কষ্ট হচ্ছে, কেনই বা আনন্দ হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পারছি, নিজের পুরনো হারানো কিছু ফিরে পেলে যেমন অনুভব হয় এই অনুভূতি তারই অনুরূপ। যুক্তিযুক্তভাবে ভাবতে গেলে শ্রাবণকে আমি ধোঁকাই দিয়েছিলাম। সেটা যে কারণেই হোক না কেন, তবুও উনি কেন আমাকে এত ভালোবাসেন? ওনার উচিত আমাকে ঘৃণা করা। আমাকে অবজ্ঞা করে ওনার ভালোবাসার যোগ্য এমন কারো সঙ্গে সংসার বাঁধা। কিন্তু আমি কি সেটা সহ্য করতে পারব? নিজের প্রথম প্রেমকে কি কখনো ভুলতে পেরেছিলাম আমি? এগুলোর উত্তর আমার জানা নেই। আমি শুধু জানি পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে গেলেও আমাকে ওনার কাছে ফিরতে হবে। রিহা আচমকা ঘরে ঢুকে আমাকে কাঁদতে দেখে বিস্মিত হল। আপু, কাঁদছিস কেন? দুলাভাই চিঠিতে কি লিখেছে? আমি উত্তর না দিয়ে চটজলদি চোখ মুছে নিলাম। রিহা আবার বলল, আপু, একটা ঘটনা ঘটে গেছে। রিহার দিকে তাকিয়ে বললাম, কি ঘটে গেছে? প্রত্ন ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হয়েছে। আমি আঁতকে উঠলাম। কি বলিস? ড্রয়িং রুমে বসে তোর জন্যে অপেক্ষা করছে। আমি শঙ্কিত হয়ে বললাম, ওনা হাসপাতালে ভর্তি। কিভাবে এল? রিহা ভ্রু কুঁচকাল। আমাকে বলেছে নাকি? দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকছে, হাতেও ব্যান্ডেজ করা। চিঠিটা ড্রয়ারে রাখতে রাখতে বললাম, মা ওকে দেখে তোকে কিছু জিজ্ঞেস করেছে? না, প্রত্ন ভাইয়াকে তো মা চিনতেই পারেনি। তাকেই জিজ্ঞেস করেছে। সে বলেছে আমি হৃদির বন্ধু। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। রিহাকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম। আমাকে দেখে প্রত্ন স্বস্তির হাসি দিল। জিজ্ঞেস করল, কেমন আছিস? প্রত্ন আমি দুজনকে স্বাভাবিকভাবে তুমি বলে উঠতে পারি না। আগেও পারতাম না, তবুও চেষ্টা চলত মাঝে মধ্যে। প্রত্নর জেদেই অবশ্য। প্রত্নর আর আমার সম্পর্ক আর 4-5টা প্রেমিক প্রেমিকাদের মতো ছিল না। সাধারণত একজন বেস্ট ফ্রেন্ড যেমন থাকে, প্রত্ন ছিল আমার কাছে সেরকমই একজন। বেস্ট ফ্রেন্ডের মতোই সবসময় সবরকম বিপদে আপদে ওকে পাশে পেতাম। আর কেউ সাহায্য করুক কিংবা না করুক, যে কোনো কাজে সবার আগে ওরই সাহায্য পেতাম। আমাদের এই বন্ধুত্বের মতো সম্পর্ক নিয়ে প্রত্নর কখনো কোনো অভিযোগ ছিল না। কখনো কোনো অন্যায় আবদারও করত না আমার কাছে। মানুষ হিসেবে প্রত্ন ছিল মিশুক, বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। ওকে আমার কখনো এক মুহূর্তের জন্যও খারাপ ছেলে মনে হয়নি। কিন্তু ইদানিং ও যা করছে তা সত্যিই খুব বিরক্তিকর এবং হতাশাজনক। আমি উত্তর দিল, ভালো। তুই এখানে কেন এসেছিস? প্রত্ন মায়া জড়ানো কণ্ঠে বলল, তোকে দেখতে ইচ্ছে করল। কতদিন পর দেখলাম তোকে। আমি বললাম, বাচ্চামো করিস না। তুই কোনো আক্কেলে একবারে আমাদের বাড়িতেই চলে এলি, তাও আবার এমন ভর সন্ধেবেলায়। প্রত্ন কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, আমি তো দুপুরেই রওনা দিয়েছিলাম। রাস্তায় জ্যাম থাকলে আমার কি দোষ? আমি আবার জিজ্ঞেস করলাম, কেন এসেছিস ক্লিয়ারলি বল তো। বললাম, না, তোকে দেখতে। দেখা হয়েছে, এবার চলে যা। এমন করছিস কেন হৃদি? ক্লেশ নিয়ে বলল প্রত্ন। দেখা করতে এসেছি ঠিকই, কিছু কথাও বলার ছিল। মা রিহাকে দিয়ে প্রত্নর জন্য নাস্তা পাঠালো, নিজে এলো না। এর মানে মা প্রত্নকে ভালো চোখে দেখছে না। ওর ওপর খুবই মেজাজ খারাপ হলো আমার।
আমি বিরক্তি প্রকাশ করে বললাম, যা বলার জলদি বলে বিদায় হ। প্রত্ন শীতল গলায় বলল, শ্রাবণ ভাইকে ডিভোর্স দিয়ে দে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিহা নাস্তার ট্রে টেবিলে রেখে আর চোখে ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকাল। যার মানে হচ্ছে এই পাগলটাকে জলদি তারা। বোঝাই যাচ্ছে রিহাও ওর স্পর্ধা দেখে হতবাক। আমি নিষ্পৃহ কণ্ঠে প্রত্নকে বললাম, সেটা তুই বলার কেউ নস। আজ হয়তো কেউ নই, একদিন তো সবই ছিলাম। আমি শূন্য দৃষ্টিতে প্রত্নর দিকে তাকালাম। কখনোই ছিলিস না। আমি কখনো তোকে বলেছি তুই আমার সব? প্রত্ন বিদ্রূপ করে হাসল। ভালোবাসলে তো বলবি। আমি ভেবেছিলাম এতদিন যাবৎ একসাথে আছি, হয়তো আমার প্রতি তোর মায়া পড়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভাবতাম সব। জানা সত্ত্বেও এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ। প্রত্ন বলল, চলে যাব। শুধু আমাকে কথা দে, যাই হয়ে যাক না কেন তুই কখনোই শ্রাবণ ভাইয়ের সঙ্গে যাবি না। প্রশ্নই ওঠে না। তোকে আমি এই কথা দিতে যাব কেন? প্রত্ন সশব্দে শ্বাস ত্যাগ করল। বলল, কারণ শ্রাবণ ভাই তোর জন্য সঠিক মানুষ নয়। আমি বাঁকা হেসে বললাম, তাহলে কে সঠিক? তুই। আমি বলছি না আমি সঠিক। আমি শুধু তোকে সতর্ক করতে চাইছি। আমি চাইছি আমার ওপর রাগ করে যাতে তুই কোনো ভুল সিদ্ধান্ত না নিস। বাজে কথা বলা বন্ধ কর। তোর ওপর রাগ করে আমি এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাব কেন? কারণ তুই রাগ করেই সব সিদ্ধান্তগুলো নেস, আর সেগুলোর ফলাফল সবসময় ভয়ঙ্কর হয়। বাজে কথা বলা বন্ধ কর। আমার একটা কথার উত্তর দে। তুই শ্রাবণকে কেন এই নোংরা মিথ্যেটা বলেছিলি যে আমি তোর সাথে শুয়েছি? প্রত্ন থতমত খেয়ে গেল। বিয়ে ভাঙার জন্য? বিয়ে তো ভাঙেনি, উল্টো শুধু শুধু চর খেতে হয়েছে তোর কারণে। সরি হৃদি, আমি বুঝতে পারিনি এর জন্যে শ্রাবণ ভাই তোর গায়ে হাত তুলবে। আমি তো ভেবেছিলাম আমাদের সম্পর্কের কথা জেনে গেছে বলে হয়তো। আচ্ছা যাই হোক না কেন, এ কারণে কেউ নতুন বউয়ের গায়ে হাত তোলে? কাজটা কিন্তু সে মোটেও ঠিক করেনি। তোর আর আমার প্রতি দরদ দেখাতে হবে না। এবার প্লিজ তুই চলে যা। বাবা এসে পড়বে কিছুক্ষণ পর। প্রত্ন বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের দিকে ইশারা করল। এই দেখ শ্রাবণ ভাই মেরে কি করেছে। তোর কি একটুও মায়া হচ্ছে না আমার প্রতি? আমি শক্ত কণ্ঠে বললাম, না। তোকে তো আমি নিষেধ করেছিলামই যোগাযোগ করতে। তবুও এ ভুলটা করেছিস। ভুলের মাসুল তো দিতে হতোই। প্রত্ন উপহাস করে বলল, শ্রাবণ ভাইয়ের সাপোর্ট টানছিস এখন? বাহ। এরপর কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, তুই যদি তাকে ভালোবেসেও ফেলিস তবুও আমি আবার ডিসিশন বদলাব না। যাই হয়ে যাক না কেন তোকে আমি ওনার সাথে কখনোই যেতে দেব না। তাতে আমার যা করতে হয় করব। তোকে সেফ রাখাটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় প্রায়োরিটি। বলে আর এক মুহূর্ত দেরি করল না, চলে গেল। প্রত্নর হুমকি ধামকিতে অবশ্য আমার কিছু যায় আসে না। ওকে আমি মোটেও ভয় পাই না। প্রত্নকে পুনরায় গেট দিয়ে ঢুকতে দেখলাম। দ্রুত হেঁটে দরজার কাছে এসে বলল, হৃদি মাগরিবের আজান দিয়েছে। আমি বললাম, হ্যাঁ। সেই কখন? প্রত্ন কি যেন একটা ভাবল। এরপর ইতস্তত করে বলল, খুব খিদে পেয়েছে হৃদি। সারাদিনে কিছু খাইনি। নাস্তাগুলো খেয়ে যাই। ডান হাত ভাঙা বলে প্রত্ন নিজের হাতে খেতে পারল না। চামচ দিয়ে হলেও বাম হাত দিয়ে খেতে নাকি অসুবিধে হয় ওর। একটা ক্ষুধার্ত মানুষ লাজলজ্জা কিনারে রেখে নিজে থেকেই খেতে চেয়েছে। তাকে তো আর এভাবে খালি মুখে ফেরত পাঠিয়ে দেওয়া যায় না। তাই বাধ্য হয়ে আমিই খাইয়ে দিতে লাগলাম।
প্রত্ন খাবার মুখে নিয়ে মুচকি হাসছে। আমি সেদিকে পাত্তা দিল মনা। কে জানতো এ খাওয়াই ছিল প্রত্নর জীবনের শেষ খাওয়া। প্রত্ন চলে যাবার সময় পুনরায় বলল, তুই কিন্তু কিছুতেই যাবি না শ্রাবণ ভাইয়ের সঙ্গে। বুঝেছিস? আমি জবাব দিল মনা। প্রত্ন আবার বলল, আগামী পরশু দিন কি মনে আছে? আমি মাথা নাড়ালাম। প্রত্ন ভ্রু কুঁচকালো, এভাবে ভুলে যেতে পারলি? আমি ভাবতে লাগলাম 28 অক্টোবর কি এমন বিশেষ দিন? আমাকে ভাবতে দেখে প্রত্ন বলল, থাক, আর ভাবতে হবে না। এরপর নিজেই কোনো এক ভাবনায় নিমজ্জিত হয়ে গেল। তারপর প্রশ্ন করল, একটা কাজ করতে পারবি হৃদি? কি? পরশু আমার সঙ্গে একবার দেখা করতে পারবি? তোকে একটা সারপ্রাইজ দেবার আছে। আমি জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? প্রত্ন হেসে বলল, সেদিনই দেখবি। আমি দেখা করতে পারবো না। প্রত্ন অনুনয় করল, প্লিজ হৃদি, ইটস ইম্পর্টেন্ট। তোকে আমার অনেক কিছু বলার আছে। আমি বললাম, এখনই বল। সেসব কথা এখন বলা সম্ভব নয়। শোনার পর তুই কেমন রিয়েক্ট করবি সেটাও বুঝতে পারছি না। এখনই আমার টেনশন হচ্ছে। আবার একটু পরে আঙ্কেলও এসে পড়বে। কি এমন কথা প্রত্ন? এবার কিন্তু আমারও টেনশন হচ্ছে। প্রত্ন হাসল, আরে তোর টেনশন নেবার কিছু নয়। তুই নিশ্চিন্ত মনে থাক। এরপর আবার বলল, পরশু দেখা করবি তো? কথা দিতে পারছি না। তোকে কথা দিতে হবেই, নয়তো আমি এখান থেকে কিছুতেই যাব না। প্রত্ন, পাগলামো করিস না। কথা দে। আমি চলে যাব। বাধ্য হয়ে বললাম, আচ্ছা, দেখা করব। এবার প্লিজ দয়া করে বিদেয় হন আপনি। প্রত্ন দাঁত বের করে হাসল। যেতে যেতে বলল, পরশু দিন ঠিক বিকেল 4টায় তোদের কলেজের পাশের কফি শপটায়। প্রত্ন চলে যেতেই মা আমার উদ্দেশ্যে এক গাদা প্রশ্নের ঝুড়ি নিয়ে বসল। ছেলেটা কে রে? আমার ফ্রেন্ড মা। মা বলল, কেন আসছিল? আবার কেন? দেখা করতে? এমন ভাঙা হাত পা নিয়া? আমি বললাম, মা ও একটু পাগলাটে ধরনের। যখন যেটা মন চায় সেটাই করে। এজন্য। মা কেমন বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, আমি একটা ডিসিশন নিয়েছি মা। মা জিজ্ঞাসু হয়ে বলল, কি? শ্রাবণের সাথে ফিরে যাব। মুহূর্তেই মার মুখের বিরক্তি ভাবটা কেটে গেল। এক গাল হেসে বলল, সত্যি? হ্যাঁ মা। মা আমার মাথায় হাত রাখল, ছেলেটা ভালো। কতবার বলছি একবার ক্ষমা করে দেখ। একবার ক্ষমা করে দেখ। তুই আর তোর বাবা তো কানেই তুলোস না আমার কথা। অনেক ভালো থাকবি মা, দেখিস। আমি মাকে জড়িয়ে ধরলাম। মা বলল, তোর বাবারে বলছিস? না মা। বাবা দোকান থেকে এলে জানাবো। তুমিও একটু জানিও। অসম্ভব। আমার কলিজায় ডরভয় নাই নাকি? আমি বললেই ভাবব তার মেয়েরে আমি জোর করে শ্বশুরবাড়ি পাঠাইতাসি। আমি শব্দ করে হাসলাম। মা তুমি শুধু শুধুই বাবাকে এত ভয় পাও। আচ্ছা যাও, তোমার বলতে হবে না। আমি নিজেই বলবো। শ্রাবণকে কিছু বিষয় পরিষ্কার করে বলার দরকার। উনি ভাবছেন আমি ওনাকে ধোঁকা দিয়ে প্রত্নর সাথে সম্পর্কে জড়িয়েছি। আপাত দৃষ্টিতে সত্যি মনে হলেও সেগুলো সত্যি নয়। শ্রাবণের সঙ্গে যখন আমার প্রেমের শুরু তখন আমি কেবল ক্লাস 9-এ পড়ি। ক্লাস 10-এ ওঠার পর একবার শ্রাবণের একটা চিঠি কেমন করে যেন বাবার হাতে পড়ে যায়। তখন আমার বয়স কেবল 15। বাবা চাইছিলেন না এমন সংবেদনশীল একটা বয়সে মোহে পড়ে কোনো ভুল করে বসি। বাবা একদিন ডেকে আমাকে সাবধান করেন। জিজ্ঞেস করেন চিঠি পাঠানো ব্যক্তিটাকে। তার নাম কি? কোথায় থাকে?
কিন্তু আমি তার নামধাম কিছুই বলতে পারি না। ফলে বাবা ক্রুদ্ধ হয়ে বলেন, আমি কেন বোকার মতো এই চিঠির উত্তর দিয়ে এসেছি এতকাল। বারবার করে নিষেধ করেন আর যেন কখনো ভুলেও এ চিঠির উত্তর না দেই। ছোটবেলা থেকে কোনোদিন বাবার কোনো কথার অবাধ্য হইনি। ভয়, শ্রদ্ধা, ভালোবাসা সবগুলোর জন্যই। বাবার নিষেধ করা বস্তুকে আমরা দুবোন নিজেদের জন্য হারাম ভাবতাম। কাজেই বাবার নিষেধ করা সত্ত্বেও শ্রাবণের চিঠির জবাব দেয়া অসম্ভব ছিল আমার পক্ষে। কখনো না দেখলেও ওনাকে আমি মন থেকেই ভালোবাসতাম। উনি ছিলেন আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, যাকে কখনোই ভোলা সম্ভব নয়। ওনার শত শত চিঠি পাবার পরও উত্তর দিতে পারার অপারগতা আমাকে কুরে কুরে খেত। এক প্রকার মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল আমার কিশোর মন। তখনই আচমকা আমার জীবনে প্রত্নর প্রবেশ। আমরা দুজনে একই ক্লাসে পড়তাম, ভিন্ন কলেজে। আমাদের দেখা হয়েছিল একটা পিকনিক স্পটে। সেদিন ওদেরও পিকনিকে নিয়ে আসা হয়েছিল ওদের কলেজ থেকে। ওই প্রথম আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। ভালো ছেলে মনে হওয়ায় আমিও আপত্তি জানাই না বন্ধু হতে। আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। ধীরে ধীরে ও আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন হুট করেই ও আমাকে প্রপোজ করে বসে। আমাকে জানায় ও প্রথম থেকেই আমাকে পছন্দ করত, ভালোবাসত। আমি তখনও আমার প্রথম প্রেমকে ভুলতে পারিনি। ওকে তার ব্যাপারে সবই জানাই। প্রত্ন জানায়, যেহেতু বাবা আমার পত্রপ্রেমিককে পছন্দ করছে না, আবার সে কে তাও আমরা জানি না, সেহেতু তার সাথে ভবিষ্যতে কোনো রকম সম্পর্ক হবারও সম্ভাবনা নেই। তাকে ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এক প্রকার তাকে ভোলার উদ্দেশ্য নিয়েই আমি প্রত্নর সাথে নামমাত্র প্রেমের সম্পর্কে জড়াই। তাকে ভুলতে পেরেছি কিনা জানি না, তবে প্রত্নকে কখনো সেভাবে ভালোবেসে উঠতে পারিনি। প্রত্নও জানত সেটা। ওর নিজেরও এ নিয়ে কোনো অভিযোগ ছিল না। প্রত্ন সবসময়ই বলতো ওর একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। প্রত্নর দিক থেকে ভালোবাসার কোনো কমতি না থাকলেও আমার দিক থেকে কেবল বন্ধুত্বই ছিল। তবুও প্রত্ন কখনো চাইতো না সম্পর্কটা ভাঙ্গুক। এভাবেই এতদিন যাবৎ আমাদের প্রেম নামক সম্পর্কটা চলেছে। শ্রাবণকে সব বুঝিয়ে বলতে হবে। তিনি নিশ্চয়ই এতদিন যাবৎ আমাকে ভুল বুঝে বসে আছেন। শ্রাবণের নম্বরটায় ডায়াল করতেই রিসিভ করে কেউ হ্যালো বলল। সঙ্গে সঙ্গে আমি গড়গড় করে বলতে আরম্ভ করলাম, আমি আপনার সাথে ফিরতেই চাই শ্রাবণ। ওপাশ থেকে কোনো উত্তর এল না। বেশ কিছুক্ষণ নীরবতার পর উত্তর এল, সত্যি বলছো হৃদি? হ্যাঁ, আমি এখনই আসছি। এতক্ষণে গাড়ির আওয়াজ আমার কানে এল। আপনি কি চলে যাচ্ছিলেন? শ্রাবণ উত্তর দিল, হ্যাঁ। কেন? শ্রাবণ হঠাৎ গলার স্বর নামিয়ে নিলেন, তুমি আমাকে ঘৃণা করো তাই? আমি কি জবাব দেব খুঁজে পেলাম না। শ্রাবণ আবার বললেন, হৃদি। আমি আর কখনো তোমাকে হারাতে চাই না। গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল। 2 বছর হয়ে গেছে শ্রাবণের সঙ্গে আমার বিয়ের। বেশ বড় করেই উদযাপন করা হয়েছিল গতকালের দিনটা। আমি ক্লান্ত ভঙ্গিতে শোবার ঘরে বারান্দায় রাখা চেয়ারটায় বসে আছি। প্রত্যেক বছর এ দিনটায় এক অদ্ভুত কারণে আমার প্রত্নর কথা মনে পড়ে। এখনো পড়ছে। সেদিন রাতে শ্রাবণের সাথে ফেরার পরপরই আমি প্রত্নর মৃত্যুর কথা জানতে পারি। আমাদের বাসা থেকে ফেরার সময় সম্ভবত ওর অ্যাক্সিডেন্টটা ঘটে। কার অ্যাক্সিডেন্ট? এরপর 28 অক্টোবর আমার আর ওর সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। ওর না বলা কথাগুলো শোনা হয়ে ওঠেনি। সারপ্রাইজ পাওয়াটাও বাকি রয়ে গেছে। প্রত্ন আমার জীবনের কিছুই ছিল না, আবার অনেক কিছুই ছিল। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে যাকে পাওয়া যেত সে ছিল প্রত্ন।
ভালোবাসার পরিবর্তে ভালোবাসা না পেয়েও যে আমাকে ভালোবাসতো সে ছিল প্রত্ন। নিজের মন খারাপ নিয়েও যে আমার মন ভালো করতে উঠে পড়ে লাগতো সে ছিল প্রত্ন। প্রত্ন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। বেঁচে থাকতে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, অবহেলা করেছি। এখন আফসোস হয় ভীষণ। ওর দিক দিয়ে তো ও কখনো ভুল ছিল না। আমিই তো ভুল সিদ্ধান্ত নিয়ে আজীবন সবাইকে কষ্ট দেই। নিজের ওপর রাগ হয়। এত ইম্যাচিউর, এত বোকা কেন আমি? মাঝে মাঝেই ওর শূন্যতা আমি ভীষণভাবে অনুভব করি। কিছু বলার থাকে না, কিছু করারও থাকে না। আমার কান্না পায়, কিন্তু জানি না কেন কাঁদতেও পারি না। দম বন্ধ হয়ে আসে শুধু। তখন শ্রাবণ এসে সামলে নেন আমাকে। উনি ভালো করেই জানেন প্রত্নর প্রতি আমার এই ভালোবাসা শুধুই বন্ধুত্বের। তাই রাগ না দেখিয়ে উল্টো সান্ত্বনার হাত বাড়িয়ে দেন। আগের মতো বদমেজাজি থাকলে হয়তো উনি আমার এই কান্নাকাটি দেখলে রেগে যেতেন, কিন্তু এখন আর উনি তেমনটা নেই। ওনার অনুদ্ধত স্বভাব মাঝে মাঝেই আমাকে ভীষণ অবাক করে। আমার জন্য এতটা বদলে নিয়েছেন নিজেকে। ভাবনায় এতটাই ডুবে ছিলাম যে বুঝতেই পারিনি কখন শ্রাবণ এসে পেছনে দাঁড়িয়েছেন। কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে দেখি উনি দাঁড়িয়ে। আমাকে কাঁদতে দেখে হঠাৎ আমার হাত ধরে দাঁড় করিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদে না বউ। এরপর আমার পেটে হাত রেখে বললেন, তুমি কাঁদলে তোমার সাথে সাথে আমার আর আমাদের সন্তানেরও যে মন খারাপ হয়। আমি শ্রাবণের বুকে মাথা রাখলাম। আমার বাবার পরে একমাত্র এই মানুষটার বুকেই যেন সমস্ত প্রশান্তি। আমি মুখ উঁচু করে শ্রাবণের দিকে তাকালাম। আমি খুব ভাগ্যবতী আপনাকে পেয়ে। শ্রাবণ আমার কপালে চুমু খেলেন। আমি আরো বেশি ভাগ্যবান তোমাকে পেয়ে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আমার পাগল মানুষটাকে। সমাপ্ত।